ইলন মাস্ক, এই নামটা আমরা আজকে শুনি সাফল্যের প্রতীক হিসেবে, কিন্তু তার গল্পটা যদি গভীরভাবে দেখা যায় তাহলে এটা আসলে এক ধরনের মানসিক যুদ্ধের গল্প। একজন মানুষের যে বারবার ভেঙে পড়েছে কিন্তু থামেনি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার নিজের মুখেই এই গল্পের সবচেয়ে শক্ত অংশগুলো আমরা পাই। রাত গভীর হলে, যখন চারপাশের পৃথিবী একটু শান্ত হয়ে যায়, তখন যদি তুমি কল্পনা করো একটা ছোট ছেলে যে নিজের ঘরে বসে বই পড়ছে ঘণ্টার পর ঘণ্টা, বাইরের পৃথিবীর সাথে যার খুব বেশি কানেকশন নেই, সেখান থেকেই এই গল্পটা শুরু হয়। ছোটবেলায় সে একবার বলেছিল, আই রেড আ লট অফ বুকস, আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ লাইফ। এই একটা লাইনই অনেক কিছু বলে দেয়। অন্যরা যেখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত, সেখানে সে বুঝতে চাইছিল জীবনের মানে কি। কিন্তু এই চিন্তা করার অভ্যাসটা এসেছে সহজে না। স্কুলে সে প্রচণ্ড বুলিংয়ে শিকার হয়েছে। এমনও হয়েছে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মারধর করা হয়েছে, আর পরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই ধরনের অভিজ্ঞতা একজন মানুষকে ভেঙে দিতে পারে, কিন্তু তার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। সে বাস্তবতা থেকে পালায়নি, বরং নিজের মাথার ভেতর একটা নতুন বাস্তবতা তৈরি করতে শুরু করেছে। পরে সে এক ইন্টারভিউতে বলেছিল, When something is important enough, you do it even if the odds are not in your favor. এই লাইনটা শুধু মোটিভেশনাল কথা না, এটা তার নিজের জীবনের সারাংশ। তারপর আসে জীবনের প্রথম বড় সিদ্ধান্ত, নিজের দেশ ছেড়ে চলে যাওয়া একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে। কানাডা, তারপর আমেরিকা, এই জার্নিটা শুধু ভৌগোলিক না, মানসিকও। ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই তার মাথায় একটা জিনিস ক্লিয়ার ছিল, সে শুধু টাকা কামাতে চায় না, সে এমন কিছু করতে চায় যা মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে। সে বলেছিল, আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট দ্যাট উই এক্সপ্যান্ড কনশিয়াসনেস বিয়ন্ড আর্থ। এই চিন্তা থেকেই পরে স্পেসএক্সের বীজ তৈরি হয়। কিন্তু তার আগেই শুরু হয় বাস্তব জীবনের লড়াই। জিপ2, তার প্রথম স্টার্টআপ। শুনতে আজকে সহজ লাগে, কিন্তু তখনকার বাস্তবতা ছিল কঠিন। সে আর তার ভাই অফিসেই ঘুমাত, কারণ বাসা ভাড়া করার টাকা বাঁচাতে হতো। সে নিজেই বলেছিল, উই ওয়ার রানিং অন ফিউমস, মানে শুধু টিকে থাকার মতো শক্তি ছিল। এই সময়টাই আসলে একজন মানুষকে তৈরি করে, কারণ এখানে কোনো গ্ল্যামার নেই, শুধু লড়াই আছে। জিপ2 বিক্রি হওয়ার পর তার হাতে কিছু টাকা আসে, কিন্তু সে সেই টাকা নিয়ে আরাম করেনি, বরং পুরোটা ঢেলে দেয় নতুন এক আইডিয়াতে, অনলাইনে টাকা ট্রান্সফার। এখান থেকেই শুরু হয় পেপ্যালের গল্প, আর এই অংশটা সবচেয়ে বেশি ড্রামাটিক। সে শুরু করে X.com নামে একটি অনলাইন ব্যাংকিং কোম্পানি। তখনকার সময়টা কল্পনা করো, মানুষ অনলাইনে নিজের টাকা রাখতে ভয় পায়, অনলাইনে টাকা পাঠানো তো অনেক দূরের কথা। কিন্তু সে বিশ্বাস করত ইন্টারনেট ফিন্যান্সকে বদলে দেবে। সে বলেছিল, ইফ ইউ ক্যান সেন্ড মানি অ্যাজ ইজিলি অ্যাজ সেন্ডিং অ্যান ইমেইল, দ্যাট উড চেঞ্জ এভরিথিং। এই ধারণাটাই X.com এর মূল। এরপর X.com মার্জ হয় আরেকটি কোম্পানির সাথে, কনফিনিটি, যারা পেপ্যাল নামের একটি পেমেন্ট সিস্টেম বানাচ্ছিল। এখান থেকেই শুরু হয় আসল সংঘর্ষ। কোম্পানির ভেতরে দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হয়। কোন দিকে যাবে, কিভাবে স্কেল করবে, কোন টেকনোলজি ব্যবহার করবে, এই সব নিয়ে তীব্র মতবিরোধ। ইলন মাস্ক তখন সিইও, কিন্তু তার সিদ্ধান্তগুলো সবাই সমর্থন করছিল না। একটা সময় আসে, সে যখন ছুটিতে ছিল, তখনই বোর্ড তাকে সিইও পদ থেকে সরিয়ে দেয়। এটা তার জীবনের একটা বড় ধাক্কা। কল্পনা করো, তুমি যে কোম্পানিটা বানালে সেটার নিয়ন্ত্রণ তোমার হাত থেকে চলে গেল। কিন্তু এখানেই তার আলাদা মানসিকতা দেখা যায়। সে কোম্পানি ছেড়ে যায়নি, বরং থেকে গেছে, কাজ করে গেছে। এই সময় পেপ্যাল দ্রুত গ্রো করতে শুরু করে, বিশেষ করে ইবে ইউজারদের মধ্যে। অনলাইনে ট্রানজ্যাকশন সহজ হয়ে যায়, কিন্তু সমস্যা ছিল প্রচুর। ফ্রড, সিকিউরিটি ইস্যু, রেগুলেটরি প্রেশার, সবকিছু সামলাতে হচ্ছিল। শেষ পর্যন্ত 2002 সালে ইবে পেপ্যালকে প্রায় $1.5 বিলিয়ন কেনে নেয়। ইলন মাস্ক তখন সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ছিল, আর সে প্রায় $180 মিলিয়ন পায়। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় আর্থিক জয়। কিন্তু এখানেই আসল প্রশ্ন, সে এই টাকা দিয়ে কি করল? এখানেই তার গল্প অন্যদের থেকে আলাদা হয়ে যায়। বেশিরভাগ মানুষ এই জায়গায় এসে জীবনটা উপভোগ করত, কিন্তু সে উল্টো করল। সে তার প্রায় সব টাকা ঢেলে দিল এমন কিছু প্রজেক্টে যেগুলো তখন প্রায় অসম্ভব মনে হতো। স্পেসএক্স তার মধ্যে সবচেয়ে বড়। স্পেসএক্স শুরু করার পেছনে তার চিন্তা ছিল একদম ক্লিয়ার, মানুষকে বহু গ্রহে বসবাসযোগ্য করা। কিন্তু সমস্যা হলো, রকেট বানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, আর সে কোনো অ্যারোস্পেস ব্যাকগ্রাউন্ড ছাড়াই এই কাজ শুরু করল। প্রথম দিকে সে রাশিয়া থেকে সস্তা রকেট কিনতে চেয়েছিল, কিন্তু দাম বেশি হওয়ায় সে সিদ্ধান্ত নেয় নিজেই বানাবে। এখানেই তার ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং কাজ করে।
সে ভাবল, রকেটের কাঁচামালের দাম আসলে এত বেশি না, তাহলে পুরো রকেট এত এক্সপেন্সিভ কেন? এই চিন্তা থেকেই স্পেসএক্সের ডিজাইন ফিলসফি তৈরি হয়। প্রথম রকেট ফ্যালকন 1, প্রথম লঞ্চ ফেল, দ্বিতীয় ফেল, তৃতীয় ফেল। প্রতিবারই বিস্ফোরণ, ব্যর্থতা আর কোটি কোটি ডলারের ক্ষতি। এই সময় সে বলেছিল, ফেলিয়ার ইজ অ্যান অপশন হিয়ার, ইফ থিংস আর নট ফেলিং ইউ আর নট ইনোভেটিং ইনাফ। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর, তার কাছে প্রায় কোনো টাকা বাকি ছিল না। চতুর্থ লঞ্চ, সব কিছু নির্ভর করছে এর উপর, যদি এটাও ফেল হয় স্পেসএক্স শেষ। কিন্তু এইবার সাকসেস। এই একটাই মুহূর্ত তার জীবন বদলে দেয়। নাসা এরপর স্পেসএক্সকে বড় কন্ট্রাক্ট দেয় আর সেখান থেকেই কোম্পানিটা দাঁড়িয়ে যায়। কিন্তু এখানেই শেষ না, স্পেসএক্স শুধু রকেট বানায়নি, তারা পুরো ইন্ডাস্ট্রিটাই বদলে দিয়েছে। রিইউজেবল রকেট, যেখানে রকেট লঞ্চের পর আবার ফিরে এসে ল্যান্ড করে। আগে এটা সায়েন্স ফিকশন মনে হতো, কিন্তু স্পেসএক্স এটা বাস্তবে করে দেখায়। এতে খরচ ড্রামাটিক্যালি কমে যায়। ফ্যালকন 9, ফ্যালকন হেভি, একটার পর একটা ইনোভেশন। ড্র্যাগন ক্যাপসুল, মানুষ আর কার্গো মহাকাশে নিয়ে যাওয়া। নাসা অ্যাস্ট্রোনটসদের আইএসএসে পাঠানো। আর সবচেয়ে বড় ভিশন স্টারশিপ, একটা সম্পূর্ণ রিইউজেবল স্পেসক্রাফট যা মানুষকে মার্সে নিয়ে যেতে পারে। সে বলেছিল, আই থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট দ্যাট হিউম্যানিটি বিকাম আ মাল্টি প্ল্যানেট স্পিসিস। এটা শুধু কথা না, স্পেসএক্স সেই লক্ষ্যেই কাজ করছে। এই পুরো যাত্রায় একটা জিনিস স্পষ্ট, সে কখনো সেফ খেলেনি, সে সবসময় সবচেয়ে কঠিন পথটা বেছে নিয়েছে। একই সময় টেসলাতেও সে যুদ্ধ করছিল। আজকে টেসলা একটা বড় নাম, কিন্তু তখন এটা ছিল একটা স্ট্রাগলিং কোম্পানি। 2008 সালে ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় টেসলা আর স্পেসএক্স দুটোই প্রায় ভেঙে পড়ছিল। সে নিজের শেষ টাকাটুকু পর্যন্ত ইনভেস্ট করে এই দুই কোম্পানিকে বাঁচানোর জন্য। পরে সে বলেছিল, আই কুড আইদার পিক ওয়ান অর স্প্লিট দ্য মানি, সো আই স্প্লিট ইট। এই সিদ্ধান্তটা যদি ভুল হতো তাহলে হয়তো আজ আমরা তাকে চিনতামই না। তার কাজের ধরন নিয়েও অনেক কথা আছে। সে বলেছে, নোবডি এভার চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অন 40 আওয়ার্স আ উইক। এই একটা লাইন তার ওয়ার্ক এথিক বোঝার জন্য যথেষ্ট। সে সপ্তাহে 80 to 100 আওয়ার্স কাজ করে। এটা শুধু কথার কথা না, এটা তার বাস্তব জীবন। কিন্তু এর একটা ডার্ক সাইডও আছে। বার্ন আউট, চাপ, পার্সোনাল লাইফের সমস্যা, এই জিনিসগুলোও তার গল্পের অংশ। তার চিন্তাভাবনার সবচেয়ে শক্তিশালী অংশ হল ফার্স্ট প্রিন্সিপলস থিঙ্কিং। সে বলেছিল, বয়েল থিংস ডাউন টু দেয়ার ফান্ডামেন্টাল ট্রুথস অ্যান্ড দেন রিজন আপ ফ্রম দেয়ার। মানে কোনো কিছু যেমন আছে তেমন ধরে না নিয়ে সেটাকে ভেঙে একদম বেসিক থেকে চিন্তা করা। এই পদ্ধতিটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। আজকে যখন আমরা তার দিকে তাকাই, আমরা শুধু একজন সাফল্য উদ্যোক্তা দেখি, কিন্তু ভেতরের গল্পটা অন্যরকম। একজন মানুষ যে বারবার ব্যর্থ হয়েছে, বারবার সন্দেহের মুখোমুখি হয়েছে, কিন্তু থামেনি। সে নিজেই বলেছিল, ফেলিয়ার ইজ অ্যান অপশন হিয়ার, ইফ থিংস আর নট ফেলিং ইউ আর নট ইনোভেটিং ইনাফ। এই লাইনটা শুধু তার জন্য না, যে কেউ কিছু নতুন করতে চায় তার জন্য এটা একটা বাস্তবতা। এই পুরো গল্পটা যদি তুমি নিজের জীবনের সাথে মিলাও, তাহলে দেখবে এটা শুধু ইলন মাস্কের গল্প না, এটা সেই প্রত্যেক মানুষের গল্প যে নিজের পথ নিজে বানাতে চায়, যাকে কেউ বিশ্বাস করে না, যার কাছে শুরুতে কিছুই থাকে না। পার্থক্যটা শুধু একটাই, কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। শেষে একটা কথা সে প্রায়ই বলে, পারসিস্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ শুড নট গিভ আপ আনলেস ইউ আর ফোর্সড টু গিভ আপ। এই একটা লাইনের ভেতরেই তার পুরো জীবন লুকানো। কারণ শেষ পর্যন্ত বড় স্বপ্ন দেখা যতটা কঠিন না, তার চেয়ে অনেক বেশি কঠিন হলো সব কিছু ভেঙে পড়ার পরও আবার উঠে দাঁড়ানো।